মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এরই মধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এদিকে দুপুর থেকে নির্বাচনী এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, রাত 12টার পর থেকে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য ৯,৫০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভেতরে ও বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে। কোনো ভোটারকে প্রলোভন বা ভয়ভীতি না দেখাতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি। একই সাথে কোথাও বাধার সম্মুখীন হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে ভোটারদের অনুরোধ জানান তিনি। যারা কেন্দ্রের বাইরে কাজ করবেন, ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম হিসেবে সংখ্যা হচ্ছে ৫,৫০০ জন। বিকেল থেকে বিজিবি মোতায়েন হয়ে যাবে। যারা বহিরাগত আছেন, অর্থাৎ সিটি কর্পোরেশনের ভোটার নন, তারা আজকে রাত 12টার মধ্যেই এই এলাকা ত্যাগ করবেন। প্রচারণার কাজ থাকুক বা যাই থাকুক। আর যেটি নির্বাচনের সাধারণ যে প্রচার প্রচারণা, সেটি ২০ ডিসেম্বর রাত 12টা থেকে ২৪ ডিসেম্বর রাত 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিনভর গণসংযোগ চালিয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। পরিস্থিতি স্বাভাবিক থাকলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। তবে অপ্রীতিকর কিছু ঘটলে এর দায় নির্বাচন কমিশন ও সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন মঞ্জুর মিলন। প্রচারণার শেষ দিন হওয়ায় একটু বেশি ব্যস্ত দেখা গেছে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেনকে। বিরামহীনভাবে ছুটে চলেছেন শহরের বিভিন্ন স্থানে। তবে প্রচারণার অংশ হিসেবে আজকে শুধু মিছিলই করেছেন তিনি। নির্বাচন সুষ্ঠু করতে সাখাওয়াত হোসেনের প্রত্যাশা সরকার এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা। নির্বাচনের দিনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দিন আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করি এবং ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেরকম একটি পরিবেশ সৃষ্টি করবে নির্বাচন কমিশন এবং সরকার, সেটাই আমরা আশা করি। এখানকার বিএনপি নেতারা বলছেন, নির্বাচন সুষ্ঠু না হলে নারায়ণগঞ্জে বিএনপির সরকার বিরোধী আন্দোলন আরো জোরদার হবে। যে ধরনের কলঙ্কজনক অধ্যায় পৌরসভা নির্বাচনে করেছে তার পুনরাবৃত্তি হবে না। যদি হয় তাহলে আমরা মনে করি যে সেটা অবশ্যই আমাদের যে সরকার পতনের চলমান আন্দোলন রয়েছে তাতে আরো বেশি গতি পাবে। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ভোটারদেরও। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা এতদিন শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, আর এখন সময় ভোটারদের। তারা নির্ধারণ করবেন তাদের শহরের মেয়র কে হচ্ছেন। নির্বাচনের বাকি মাত্র একদিন পরেই হয়তো সেটি জানা যাবে। আর তাই নারায়ণগঞ্জবাসীর চোখ এখন সেই 22 তারিখের দিকেই। নারায়ণগঞ্জ থেকে মঞ্জুর মিলন, এসএটিভি। এদিকে প্রচারণার শেষ দিনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। অন্যদিকে সাধারণ ভোটারদের চাওয়া নির্বাচনী পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও মোবাইল কোর্ট তাদের নজরদারি বাড়িয়েছে। নারায়ণগঞ্জ থেকে আরো জানাচ্ছেন নিয়ামুল সাদেক, ছবি তুলেছেন কবির হোসেন। কে হাসবে শেষ হাসি, অপেক্ষা মাত্র একদিনের। এর আগেই মঙ্গলবার আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের বিপুল শোডাউন দিতে দেখা গেছে চাষাড়া, পানির ট্যাঙ্কি সহ বিভিন্ন এলাকায়। এদিন নিজ এলাকায় দেওভোগের বাবুরাইল পাকা রাস্তা, লেকপাড় 1 ও 2 নম্বর সড়কে সেলিনা হায়াৎ আইভী ভোট চেয়েছেন। সবাই যদি সুন্দরভাবে ভোট দিতে পারে আমরা এই আশাই ব্যক্ত করছি। আমরা সবাই যোগ্য প্রার্থীকেই ভোট দিব। জনগণ যাতে সাধারণভাবে ভোট দিতে পারে, যার যেখানে খুশি সেখানে ভোট দিতে পারে। চাই যে যোগ্য একজন মেয়র হোক। নতুন কাউন্সিলর আসবে, নতুন মেয়র আসবে, নারায়ণগঞ্জ উন্নয়ন হবে। আমরা চাইব ইলেকশন কেন জানি সুষ্ঠুভাবে ইলেকশন হয়। নগরীর বিভিন্ন এলাকায় ও সাধারণ মানুষের মধ্যে ছিল আনন্দ উদ্দীপনা। বাবুরাইল খাল খননের জন্য সেইটা আমার প্রক্রিয়াধীন। আমার এইরকম আরো অনেকগুলি খাল আছে, নদী আছে, যে পুকুর বলা চলে, সেগুলিকে সবুজায়ন করা, খেলার মাঠ করে দেয়া, বাচ্চারা কি চায়, ইয়াং জেনারেশন যেটা চায় সেটার উপরে বেশি মনোযোগ দেওয়া। তবে আমার এক কথায় বক্তব্য হলো আমার উন্নয়নের ধারাকে অব্যাহতি রাখা। পুলিশ ও র্যাব সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায়। দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতির মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির লড়াইটি জমে উঠেছে। শেষ মুহূর্ত পর্যন্ত নৌকা ধানের শীষের যে সহাবস্থান তা নির্বাচনের দিনেও যেন বজায় থাকে, এমন কথা বলছেন সাধারণ ভোটাররা। নিয়ামুল সাদেক, এসএটিভি, নারায়ণগঞ্জ। এই মুহূর্তে নারায়ণগঞ্জে খানপুরে আছেন সহকর্মী নিয়ামুল সাদেক এবং ফলপট্টিতে আছেন সহকর্মী মঞ্জুর মিলন। প্রথমেই যাচ্ছি নিয়ামুল সাদেকের কাছে। সাদেক, খানপুরে গণসংযোগের বিস্তারিত আমাদের জানান।
স্ট্রাইকিং ফোর্স, আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাড়তি তৎপরতা দেখেছি। বিশেষ করে প্রতিটি মোড়ে মোড়ে আমরা দেখেছি পুলিশ তারা চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করছেন। ভারী যানবাহন যেগুলো আছে সেগুলো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা ভ্রাম্যমাণ যে আদালতকে দেখেছি এখানে কাজ করতে, ভ্রাম্যমাণ আদালতকে বেশ তৎপর আমরা দেখেছি। বেশ কয়েকটি গাড়িতে বিভিন্ন ধরনের আচরণবিধির বিষয়গুলোকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। সেখানে পোস্টার সহ বিভিন্ন নির্বাচনী প্রতীক যেগুলো গ্রহণ করা নিষিদ্ধ সেগুলো নামিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদেরকে সহকারী রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যে উঠান বৈঠকের নামে যে বড় সমাবেশ করা হচ্ছে, 500-র অধিক লোক নিয়ে যেসব জায়গায় উঠান বৈঠক করা হচ্ছে এবং বৈঠক করা হচ্ছে সেসব জায়গাগুলোকেও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে নির্বাচনী যেন একটা সুষ্ঠু পরিবেশ থাকে সেই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে নিশ্চয়ই আপনি জানেন যে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় মুখর ছিল আইভি সহ অন্যান্য প্রার্থী। আইভিকে আজকে দেখেছি তার নিজস্ব এলাকায় প্রচারণা করতে এবং সাথে সাথে অন্যান্য কাউন্সিলর প্রার্থী অন্যান্য প্রার্থীরাও কিন্তু এসব জায়গায় প্রচারণা করেছেন। তবে সর্বশেষ তারা মুখিয়ে আছেন যে আগামী 22 তারিখের যে ভোট সে ভোট যেন নির্বিঘ্নে সবাই দিতে পারেন এবং সাধারণ মানুষও চাইছেন যে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়টি এবং পরিবেশ যেন ঠিক মতো থাকে, যে যার ভোট তারা দিতে পারেন এই বিষয়টি যেন নিশ্চিত করা হয়। রানা, এ ছিল আসলে এখানকার সর্বশেষ অবস্থা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের। সাদিক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, যাচ্ছি সহকর্মী মঞ্জুর মিলনের কাছে। মিলন, ফলপট্টির প্রচারণার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ রানা। আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জ শহরের 1 নম্বর গেট ফলপট্টি এলাকায় অবস্থান করছি। তো এই এলাকায় কিছুক্ষণ আগে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন গণসংযোগ চালিয়েছেন, তিনি এখান থেকে মিছিল করে গেছেন। এখন আসলে এই অল্প সময় বাকি আছে, যার কারণে প্রার্থীদের প্রচারণার কিন্তু সীমাবদ্ধতা নাই যে এই এলাকায় তারা গণসংযোগ চালাবেন। তারা কিন্তু বিচ্ছিন্নভাবে যে দিকে যে নেতাকর্মী তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে সেই দিকেই তারা প্রচারণা চালাচ্ছেন। কারণ শেষ সময় তো আর মাত্র 1-1.5 ঘন্টা পরেই প্রচারণা শেষ হয়ে যাবে। এরপর নারায়ণগঞ্জবাসীর কাছে চলে যাবে বিচারের বিষয়টি যে নারায়ণগঞ্জ শহরে আসলে কে মেয়র হবেন এবং কাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আগামী দিনে এই যে প্রতিশ্রুতিগুলো মেয়র প্রার্থীরা দিচ্ছিলেন সেই বিষয়গুলো আসলে কারা কোন প্রার্থী নেতৃত্ব দেবেন। তো এই বিষয়ের পরে আমি আরেকটি বিষয় দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এর আগে আমি জানিয়েছিলাম যে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন তিনি কিন্তু বারবার একই কথা বলেছেন যে অভিযোগটি তুলেছিলেন যে এখানে সরকারি দলের প্রভাব বিস্তারের যে বিষয়টি সেটির কারণে তিনি সেনাবাহিনী চেয়েছিলেন, সেটি শেষ পর্যন্ত দেওয়া হয়নি। আর সেই কারণে তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি, যাতে করে তারা এই নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে করতে পারেন। তাহলেই হয়তো এই বিষয়টি, এই শঙ্কাটা কেটে যাবে যে শঙ্কা তার রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে এই রাতের পরে কিন্তু আরেকটি দিন আছে, তারপরেই কিন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অর্থাৎ 22 তারিখ ভোট গ্রহণ হবে। তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে এই শহরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত বেশ ভালো রয়েছে। আমি শহরের বিভিন্ন স্থানে দেখেছি যে বিজিবি এবং পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন, কড়া নজর রাখছেন। তো সেই বিষয়টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ভোটের দিন পর্যন্ত এবং ভোট গণনা পর্যন্ত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে কিনা। রানা, মিলন এবং সাদেক, আপনাদের দুজনকেই ধন্যবাদ। জনপ্রিয়তা, উন্নয়নের জোয়ার এবং দলের সাংগঠনিক শক্তি, এই তিনটির সমন্বয়ে নারায়ণগঞ্জে নৌকার পাল্লায় ভারী বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অবাধ নিরপেক্ষ হলে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবেন। এম বাদশার প্রতিবেদনে বিস্তারিত। শুধু রাজধানী নয়, পুরো দেশের মানুষের দৃষ্টি এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। প্রধান দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নিয়েই চলছে জল্পনা কল্পনা। নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেবে বলেও জানান মন্ত্রী। আমাদের দল, আমাদের সমর্থিত যিনি প্রার্থী তাকেই জেতা সর্বাত্মক, এটা হচ্ছে আমাদের দল। এখানে রাজটাকে একসঙ্গে 100 জন বিনা ভোটে তেমন
নারায়ণগঞ্জে নীরব বিপ্লব হয়ে যাবে, বিএনপি নেতাদের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নীরব বিপ্লব হলে তা নৌকার পক্ষেই হতে পারে। রেকলেস ড্রাইভারের মতো বেপরোয়া হয়েছে, কথাবার্তা আচরণে সব দিক থেকে আমি বললাম কি তারা আবার এই যে হতাশা, ব্যর্থতার হতাশা, খুব সাংঘাতিক হতাশা। এই হতাশা থেকে বিএনপি এখন বেপরোয়া, সে বেপরোয়া মানসিকতা নিয়ে প্রকাশ হচ্ছে তাদের আচরণে কথা। সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে আইভীর মধ্যে কেন বিরোধের সম্পর্ক তা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি বড় দল, একটি পরিবার, এখানে বিভেদ থাকতেই পারে, তবে নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ বলে জানান দলের এই শীর্ষ নেতা। এম বাদশা, SATV, ঢাকা। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জ নির্বাচনে খালেদা জিয়া প্রচারণায় নামলে বিএনপির প্রার্থীর জনপ্রিয়তা বাড়বে। এই ভয়ে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে 72 ঘণ্টার বিধিনিষেধ দিয়েছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনের হঠাৎ করে 72 ঘণ্টা আগে বহিরাগতদের নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ আরোপের ঘটনা নজিরবিহীন। পাশাপাশি পরিপত্রে বহিরাগত শব্দ ব্যবহারকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, বহিরাগত শব্দ ব্যবহার করে নির্বাচন কমিশন গোটা জাতিকে অপমান করেছে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন যে সুষ্ঠু হয় না তা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের কথা জেনেই 72 ঘণ্টা আগে থেকেই নির্বাচনী এলাকার বাইরের লোকদের নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ জারি করা হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে ধানের শীষের পক্ষে আরও ব্যাপক গণজোয়ার সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই সরকার ইসিকে দিয়ে এই পরিপত্র জারি করিয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দ্বিতীয় দিন বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চলমান 10ম জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আইন প্রণয়ন সহ 5 দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছে জাতীয় পার্টি। বঙ্গভবনে ঘণ্টাখানেকের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও দাবি পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের। রাজু মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহসান। সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ বেলা 2:50 অধিকাংশ নেতাকে নিয়ে বঙ্গভবনে পৌঁছান। বিরোধী দলীয় নেতা এরশাদের স্ত্রী রওশন এরশাদ বাকিদের নিয়ে আসেন বিকেল 3টার ঠিক আগ মুহূর্তে। এরপরই বঙ্গভবনের দরবার হলে শুরু হয় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে জাতীয় পার্টির 18 সদস্যের প্রতিনিধি দলের 1 ঘণ্টার বৈঠক, যেখানে নেতৃত্ব দেন পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বঙ্গভবন থেকে বেরিয়ে যাবার সময় দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হলেও সার্চ কমিটির ব্যাপারে কোনো কথা বলেননি তারা। কোনো সার্চ কমিটির নামটা আমরা কোথাও দেইনি। প্রস্তাব না কোনো প্রস্তাব আমরা করিনি। ঠিক আছে, আর 5 দফা দাবি দিয়েছে, শুধু 5 দফা। রাষ্ট্রপতি দরবার হলে ঢোকার পর জাতীয় পার্টির পক্ষ থেকে নতুন ইসি গঠন নিয়ে পূর্ব নির্ধারিত 5 দফা তুলে ধরা হয়, যা পরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান মহাসচিব রুহুল আমিন হাওলাদার। নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করার জন্য অনুরোধ করছে। সকল দলের মধ্যে দূরত্ব কমে আসবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে এবং দেশের বৃহত্তর স্বার্থে তারা একাত্রে বসবে। এটা সময়ের ব্যবধান, শুধু আমি আশাবাদী। নির্বাচন কমিশনকে স্বাধীন করা গেলে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। যে মুহূর্তে রাষ্ট্রপতি হয়ে যান তখন তিনি নিরপেক্ষ হয়ে যান। কাজে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি যদি আমরা যে উদ্যোগই নিব না কেন সংবিধানের মধ্যেই তো সেটা হতে হবে। সংবিধানের বাইরে যাওয়ার কারো এখতিয়ার তো নেই, অবকাশ নাই। রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্বে আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পাবে দেশ, এমন মত দেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। রিয়াদ আহসান, SATV, ঢাকা। এদিকে নির্বাচন কমিশন গঠন নিয়ে আরো 6 দলকে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করে বলেন, 27 ডিসেম্বর বিকেল 4টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, 29 ডিসেম্বর বেলা 3টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF ও বিকেল 4:30টায় ইসলামী ঐক্যজোট, 2 জানুয়ারি বিকেল 4টায় JP মঞ্জু, 3 জানুয়ারি বাংলাদেশ তরিকত ফেডারেশনের ও
বিকেল ৩টায় ও বাংলাদেশ জাতীয় পার্টিকে বিকেল 4:30টায় আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া সাক্ষাতের সময় পরিবর্তনের জন্য আবেদন করায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে ২৬ ডিসেম্বর বিকেল 4টায় আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি। সততা, নিষ্ঠা এবং শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করে বাহিনীর সুনাম ধরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস উপলক্ষে সকালে বিজিবি সদর দপ্তরে এই আহ্বান জানান তিনি। বিএনপির জামাতের নাশকতা ঠেকাতে বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সীমান্তে নিহতের ঘটনা কমে এসেছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বহুমাত্রিক ও সমৃদ্ধ ইতিহাস নিয়ে যুগের সাথে তাল মিলিয়ে গড়ে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 221 বছর ধরে অতন্দ্র প্রহরী হিসেবে সীমানা আগলে রাখছে বাহিনীটি। বিজিবি দিবসের এই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হলে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন তিনি। পরে একটি খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিজিবি সুসজ্জিত প্যারেড দলটি অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করে। বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে বাহিনীর 67 সদস্যকে পদক পরিয়ে দেন শেখ হাসিনা। এ সময় আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বস্ততা ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি পরীক্ষিত। তাদের দক্ষতার কারণে সীমান্ত হত্যা কমেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ও জামাত শিবিরের জ্বালাও পোড়াও ও পেট্রোল বোমা সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা প্রতিহত করতে আপনারা যে দক্ষতা দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। এই বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 আমরা পাশ করেছি। পরে সমরাষ্ট্রকে নান্দিকতার ছোঁয়ায় মনোমুগ্ধকর প্রদর্শনী করেন বাহিনীর সদস্যরা। আর বিজিবির ডগ স্কোয়াডের চোখ ধাঁধানো শারীরিক কষ্টতে মুগ্ধতা ছড়িয়েছে দর্শনার্থীর মাঝে। সবশেষে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন সরকার প্রধান। যদি ধৈর্য ধরতো এবং সমস্যাগুলি কি সেটা যদি আমি জানতে পারতাম, নিশ্চয়ই যে কোনো সমস্যা হলে আমরা তা সমাধান করতে পারতাম। আবার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বলবো যে যারা অধস্তন তাদের সমস্যা কি সেটাও জানা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শান্তি বজায় রাখা সহ প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সাথে শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করবেন, যেন আপনার এই প্রতিষ্ঠান আর যেন ভবিষ্যতে কখনো কোনো বদনামের মুখোমুখি না হয়। জাতিসংঘ সহ বিভিন্ন দেশে বিজিবি সদস্যদের পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রী তার ভাষণে তুলে ধরেন। মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা। মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে টানা 5ম দিনের মতো আশুলিয়ায় কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। তবে কাল থেকে কাজে যোগ না দিলে কারখানা বন্ধের পাশাপাশি কর্মবিরতির মজুরি পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাক কারখানার মালিকরা। বিকেলের সংবাদ সম্মেলনে বিজিএমইএ নেতারা দাবি করেন, পোশাক খাত নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।